বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? কিছুদিন আগে আমাদের ঈদ গেল। আশা করছি তোমরা সবাই ঈদ ভালোভাবেই কাটিয়েছো। দেখো, সময়, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আমরা জানি সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। শিক্ষার্থীরা দেখো, সেই কিছুদিন আগে মনে হচ্ছে যে করোনা ভাইরাস শুরু হলো। 17 মার্চ আমাদের কলেজ বন্ধ হয়ে গেল, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। সেটা দেখতে দেখতেও 5 মাস হয়ে গেল। তাই আমি তোমাদেরকে আবারও সতর্ক করে চেষ্টা করছি যে যারা এই সময়টুকু ঠিক মতো বাসায় সময় দিয়েছো পড়াশোনার পিছনে, তারা অনেক দূর এগিয়ে গেছো। কিন্তু যারা একটু অবহেলায় কাটিয়েছো, তারা কিন্তু আর তেমন সময় নাও পেতে পারো। শিক্ষার্থীরা, এই সময়টুকু আমাদের মাননীয় অধ্যক্ষ স্যার তোমাদের কথা বিবেচনা করে অনলাইন ভিত্তিক ক্লাস শুরু করেছিলেন। আর সেই ক্লাস এখনও পর্যন্ত উনি যখন দেখলেন যে লাইভে নিলে আরও ভালো হবে, তখন কিন্তু আমরা আবার কলেজে এসে তোমাদের সাথে লাইভে ক্লাস নেওয়ার চেষ্টা করছি। শিক্ষার্থীরা, তোমরা বাসায় আছো, আমরা কিন্তু বের হয়ে আসছি। কাদের জন্য? শুধু তোমাদেরই জন্য। তাহলে তোমাদের কি করণীয় এখন? অবশ্যই আমাদের ক্লাসটি গুরুত্ব দিয়েই বারবার ক্লাসগুলো ফলো করা উচিত। কারণ তোমাদের জন্য আমরা বের হয়ে আসছি আর তোমরা বাসায় আছো। তা তোমরা কি তোমাদের ভালোটুকু বুঝবে না? তো আমি শিক্ষার্থীরা তোমাদেরকে আবারও বলছি, ক্লাসটা মনোযোগী হও, এখনই খাতা বই নিয়ে রেডি হয়ে যাও আর আমার ক্লাসটি ফলো করো। তো শিক্ষার্থীরা, আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে একাদশ অধ্যায় জিন তত্ত্ব ও বিবর্তন। শিক্ষার্থীরা, এই অধ্যায় থেকে আমি কিছুদিন আগেও অনলাইনে 3টি ক্লাস নিয়েছিলাম। আসলে এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বোঝার, এবং এখানে ভালো মার্কস আসে। প্রতি বছর এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তো শিক্ষার্থীরা, আমি কিন্তু সেই কথা বিবেচনা করেই আবার আমি অন্য ক্লাসে অবশ্য অন্য অধ্যায়ে চলে গিয়েছিলাম, কিন্তু অনেক স্টুডেন্ট আমার সাথে যোগাযোগ আছে। তারা আমাকে বলল যে ম্যাডাম, এই অধ্যায়ে আরও কিছু টপিকস বাদ পড়েছে। সত্যি সেখানে কিছু বাদ পড়েছিল। আসলে 3টা ক্লাস আমি অধ্যায় থেকে নিয়েছিলাম, তাই আমি ভাবছিলাম যে অন্য অধ্যায়ে চলে যাই। এখন ওরা আমাকে রিকোয়েস্ট করলো যে বাকি যেগুলো বাদ পড়েছে সেটাও যেন নেই। তাই সেই কথা বিবেচনা করে, বিশেষ করে যারা পরীক্ষার্থী তাদের কথা বিবেচনা করে আমি বাদ পড়া অংশটুকু নিয়ে আবার আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তো শিক্ষার্থীরা, এই অধ্যায়টির নাম হচ্ছে কি? জিন তত্ত্ব ও বিবর্তন। আর যে অংশটা বাদ পড়েছিল, যে টপিক্সটা, সেটা হচ্ছে প্রকট অ্যাপিস্টেসিস, অর্থাৎ সেটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তো শিক্ষার্থীরা, আমি যেহেতু পূর্বে আরও ক্লাস নিয়েছিলাম, তাহলে তোমাদের বেসিকটুকু নিয়ে একটু আলোচনা করে নিই, তারপর আমি মূল অংশে চলে যাব। আচ্ছা শিক্ষার্থীরা, বলো, এই অধ্যায়ের ছিল কি যে আমরা জানি বংশগতি বা হেরিডিটি। তাহলে দেখো, বংশগতি বা হেরিডিটি। এখন হেরিডিটি কি? শিক্ষার্থীরা, বংশগতি বা হেরিডিটি কি? আমরা তো জানি যে বংশগতি অর্থাৎ বংশের ধারা। বংশগতিটা হচ্ছে বংশের একটি ধারা, অর্থাৎ যে প্রক্রিয়ায় পিতা মাতার বৈশিষ্ট্যগুলো তাদের সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয়, সেটাই হচ্ছে বংশগতি বা হেরিডিটি। শিক্ষার্থীরা, তাহলে দেখো, আমি তোমাদেরকে আরেকটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। আমরা যখন অসুস্থ হই, ডাক্তারের শরণাপন্ন হই, তখন কিন্তু ডাক্তারদের কাছে যদি আমাদের মনে করো যে অনেকের আছে শ্বাসকষ্ট, অনেকের আছে ডায়াবেটিস, এরকম অনেক রোগ আছে। আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার কিন্তু প্রথমেই প্রশ্ন করে যে আপনাদের বংশে কি কারো ছিল? সেটাই আসলে হেরিডিটি। তার মানেটা কি? বংশের মধ্যে থাকলে 14 পুরুষ পর্যন্ত যে কোনো সময় এই রোগগুলো বা বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে স্থানান্তরিত হয়, আর সেটাই হচ্ছে বংশগতি বা হেরিডিটি। এটা আমি পূর্বে আলোচনা করেছিলাম। তো এটা আমি আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, তোমরা মিলে নাও।
এরপরে যদি আমরা আসি জিন তত্ত্ব বা জেনেটিক্স কি। জিন তত্ত্ব বা জেনেটিক্স। জিন তত্ত্ব বা জেনেটিক্স কি? শিক্ষার্থীরা, জিন তত্ত্ব বা জেনেটিক্স অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় জিনের আকার, আকৃতি, গঠন, প্রকৃতি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, পর্যালোচনা করা হয়, তাকেই বলা হয় জেনেটিক্স বা জিন তত্ত্ব। তো শিক্ষার্থীরা, এখন তোমরা খেয়াল করো, এই জিন তত্ত্ব শব্দটি সর্বপ্রথম কে আবিষ্কার করেছেন? একটু মনে করে দেখো তো তোমরা। এটা তো পূর্বে আলোচনা করেছিলাম এক সময়। এখন মনে করে দেখো, এই শব্দটি কে সর্বপ্রথম এই শব্দটি উপস্থাপন করেছিলেন? মনে আছে তোমাদের? এটা ছিল, শিক্ষার্থীরা আমি একটু দেখে নিচ্ছি, নামগুলা কোথায়? আচ্ছা, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আমি লাইভে তোমাদেরকে অনেকেই দেখতে পাচ্ছি, প্রায় 10 জনের উপরই আছো তোমরা। এই জেনেটিক্সটা নিয়ে আমার কাছে তোমরা প্রায় প্রশ্ন করো যে ম্যাডাম এই অধ্যায়টা প্রায় আসে। আসলে অবশ্যই এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এটা কিন্তু বোঝারও বিষয়। তোমরা আবারও খেয়াল করো, জেনেটিক্স শব্দটি সর্বপ্রথম কে আবিষ্কার করেছিলেন? জেনেটিক্স শব্দটি তোমাদের মনে আছে কি? যদি মনে থাকে তাহলে একটু লিখে ফেলো, দেখি তোমরা কে কে পারো। আমি যারা পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা পারোনি তাদের জন্য আমি আরেকবার লিখে দিচ্ছি। উইলিয়াম ব্যাটসন এটা শব্দটি প্রবর্তন করেন। বিজ্ঞানী উইলিয়াম ব্যাটসন। ঠিক আছে, বিজ্ঞানী হ্যাঁ, জিন তত্ত্ব শব্দটি সর্বপ্রথম যে বিজ্ঞানী উপস্থাপন করেন তিনি হচ্ছে উইলিয়াম ব্যাটসন। কত সালে? 1905 সালে। কত সালে এটি মনে আছে? এই শব্দটি বিজ্ঞানী 1905 সালে এই শব্দটি প্রবর্তন করেন, 1905 খ্রিস্টাব্দে। শিক্ষার্থীরা, তোমরা মিলিয়ে নাও, 1905 খ্রিস্টাব্দে উইলিয়াম ব্যাটসন সর্বপ্রথম জিন তত্ত্ব শব্দটি প্রবর্তন করেন। এটা কিন্তু এমসিকিউতে আসে। আর এই জেনেটিক্স শব্দটি কিন্তু একটি গ্রিক শব্দ। শিক্ষার্থীরা, তোমরা এবার বলো তো মেন্ডেল কে ছিলেন? তাহলে আমি আবার লিখছি, মেন্ডেল কে ছিলেন? মেন্ডেল কে ছিলেন? অবশ্যই তোমরা এইটা উত্তর সবাই জানো। মেন্ডেল ছিলেন জিনতত্ত্বের জনক। তাহলে তোমরা এবার বলতে পারো মেন্ডেল কোন দেশের অধিবাসী ছিলেন? কোন দেশের অধিবাসী ছিলেন বলো তো? তাহলে তোমরা একটু লিখে ফেলো, আর যদি আমার সাথে লেখার পরে মিলিয়ে নাও। মেন্ডেল ছিলেন অস্ট্রেলিয়া না, কিন্তু অস্ট্রিয়ার অধিবাসী ছিলেন। তিনি ছিলেন একজন কৃষকের সন্তান। আর উনি কোন সালে জন্মগ্রহণ করেন? তোমরা এটা কি মনে আছে শিক্ষার্থীরা? মেন্ডেল কত সালে জন্মগ্রহণ করেন? 1822 খ্রিস্টাব্দে। ওনার জন্ম ছিল, উনি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং 1822 খ্রিস্টাব্দে উনি অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন, কৃষকের সন্তান ছিলেন এবং উনি জন্মগ্রহণ করেন 1822 খ্রিস্টাব্দে। এগুলো এমসিকিউতে আসে, আর আমাদেরও খুব জানা প্রয়োজন। যিনি জিনতত্ত্বের জনক, যার জন্য আজকে আমরা এত কিছু জানতে পেরেছি, আর তার জন্ম জানবো না, সেটা কিভাবে হয়? তাহলে মনে রাখবে যে মেন্ডেল 1822 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ায় কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষার্থীরা, এখন বলো তো মেন্ডেল জিন তত্ত্বের উপর যে 2টি সূত্র আবিষ্কার করেছিলেন, যার জন্য তিনি জিন তত্ত্বের জনক। এখন তোমরা বলো তো এই
কোন মটরশুঁটির উপর তিনি কত বছর গবেষণা করেছিলেন? শিক্ষার্থীরা দেখে তোমরা লিখে ফেলো, আমি দেখব তোমরা অবশ্যই পারবে। কত বছর মটরশুঁটির উপর গবেষণা করেছিলেন? তাহলে আমি আবারও সেই প্রশ্নটা লিখছি। আমি প্রশ্নটা লিখতে লিখতে তোমরা উত্তরটা লিখে ফেলো। শিক্ষার্থীরা এগুলো এমসিকিউ এবং এই বেসিকগুলো আমি পূর্বের ক্লাসেও আলোচনা করেছিলাম। কিছুটা বেসিক আলোচনা করে আমি মূল অংশে চলে যাচ্ছি, তাই আমি প্রশ্নটা লিখতে লিখতেই তোমরা উত্তরটা লিখে ফেলো। কত বছর তিনি মটরশুঁটির ওপর গবেষণা করেছিলেন? দেখো, 7 বছর, দীর্ঘ 7 বছর তিনি মটরশুঁটি গাছের উপর গবেষণা করেছিলেন। গবেষণা করে 2টি সূত্র আবিষ্কার করেন। ঠিক আছে, পরে 2টি সূত্র আবিষ্কার করেন। শিক্ষার্থীরা এবার বলতে পারো, এই যে দীর্ঘ 7 বছর মটরশুঁটির উপর কাজ করেছিলেন, এখন বলো তো কত প্রকার মটরশুঁটির উপর কাজ করেছিলেন? তাহলে তোমরা অবশ্যই জানো এবং আমি তোমাদেরকে কিছু সময় দিলাম উত্তরটা লিখে ফেলার জন্য। কতগুলো মটরশুঁটির উপর ওনারা কাজ করেছিলেন? উনি 7 বছর যে গবেষণা করলেন, সেটা কতগুলো মটরশুঁটির উপর কাজ করেছিলেন? কত প্রকার মটরশুঁটির উপর? নিশ্চয়ই তোমরা লিখে ফেলেছো। আমি উত্তরটা লিখে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। উনি মেন্ডেল 34 প্রকার মটরশুঁটি গাছের উপর গবেষণা করেছিলেন। তো শিক্ষার্থীরা তোমরা বলতে পারো, এই যে মটরশুঁটি গাছের উপর গবেষণা করেছিলেন 34 প্রকার মটরশুঁটির উপর এবং দীর্ঘ 7 বছর, এই দীর্ঘ 7 বছর এবং 34 প্রকার মটরশুঁটির উপর গবেষণা করে উনি 2টি সূত্র আবিষ্কার করেছিলেন, যাকে বলা হয় মেন্ডেলের প্রথম সূত্র, আরেকটি হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। শিক্ষার্থীরা এবার তোমরা কি বলতে পারো, মেন্ডেলের প্রথম সূত্রটাকে কি বলা হয়? মেন্ডেলের প্রথম সূত্রের অপর নাম কি? মেন্ডেলের প্রথম সূত্রের আরেকটি নাম কি? আমি একটু লিখে দিচ্ছি। দেখো, মেন্ডেল 2টি সূত্র আবিষ্কার করেন। একটি হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র নামে পরিচিত, মেন্ডেলের প্রথম সূত্র। আমার প্রশ্নটা হচ্ছে, মেন্ডেলের প্রথম সূত্রের আরেকটি নাম আছে, সেটা কি? এটা হচ্ছে পৃথকীকরণ সূত্র। তাহলে দেখো, তাহলে আমরা দিতে পারি প্রথম সূত্র বা পৃথকীকরণ সূত্র। আচ্ছা, এবার বলো তো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের আরেকটি নাম কি? তোমরা সবাই জানো, তারপরেও আমি লিখে দিচ্ছি, যারা ভুলে গেছো তারা আবার স্মরণ করার জন্য। দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র। এবার দেখো, স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র। শিক্ষার্থীরা এবার বলো তো, এই 2টি সূত্রকে একত্রে কি বলে? একটু চিন্তা করে দেখো, এটা পরীক্ষাতে আসে। মেন্ডেলের যে 2টি সূত্র আবিষ্কার করেছেন, মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীকরণ সূত্র, আরেকটি হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র। এই 2টি সূত্রকে একত্রে বলে মেন্ডেলিজম। হ্যাঁ, এই 2টি সূত্রকে
একত্রে একত্রে বলে মেন্ডেলিজম। মেন্ডেলিজম। শিক্ষার্থীরা, 1 নম্বর প্রশ্নে, জ্ঞানমূলক প্রশ্নে অনেক সময় আসে মেন্ডেলিজম কি। খুবই সহজ, খুবই সহজ, একটু বুঝলেই হয়ে যাবে। মেন্ডেল জেনেটিক্সের উপর, অর্থাৎ মটরশুঁটি 7 বছর 34 প্রকার মটরশুঁটির উপর দীর্ঘ 7 বছর পরিশ্রম করে উনি জিন তত্ত্বের উপর, অর্থাৎ যে জেনেটিক্সের উপর আমাদের 2টি সূত্র আবিষ্কার করেন। একটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীকরণ সূত্র, আরেকটি হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র। এই 2টি সূত্রকে একত্রে বলে মেন্ডেলিজম। এইটুকু লিখলে তুমি 1 নম্বর পেয়ে গেলে, খুবই সহজ, এবং এটা পরীক্ষাতেও আসে, তাই না? না পারলেই কঠিন, কিন্তু জিনিসটা বুঝলে লেখা কোনো বিষয়ই না, 1 নম্বর সহজেই পেয়ে গেলে। শিক্ষার্থীরা, এখন আমি আমার মূল টপিকসে আসছি, আর সেটা হচ্ছে মেন্ডেলের এই যে দ্বিতীয় সূত্র, তার ব্যতিক্রম, যেটা আমার বাদ পড়েছিল, আর সেটা হচ্ছে কি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আমি আগেই বলছিলাম অ্যাপিস্টেসিস, প্রকট অ্যাপিস্টেসিস। শিক্ষার্থীরা, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হলো কিভাবে? তাহলে আমাকে প্রথমেই ফিরে আসতে হয় মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি যদি সূত্র থেকে যদি ব্যতিক্রম হয় তবেই না সে ব্যতিক্রম। তাহলে আমাকে প্রথমেই আসতে হবে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি কী। আমি তোমাদেরকে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের সংজ্ঞাটা দিচ্ছি। শিক্ষার্থীরা, মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা হচ্ছে 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করানো হলে বা সংকরণ করানো হলে প্রথম বংশধরে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়, কিন্তু জনন কোষ সৃষ্টিকালে জোড়াগুলো পরস্পর থেকে ভেঙে পৃথক হয়ে স্বাধীনভাবে সঞ্চারিত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে, আর তাকেই বলা হয় মেন্ডেলের দ্বিতীয় সূত্র। শিক্ষার্থীরা, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত কি? আমি একটু অনুপাতটা লিখে দিচ্ছি, তোমরা খেয়াল করো। মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে সঞ্চালন সূত্রের অনুপাত হচ্ছে অনুপাত হচ্ছে 3:1। এর মানে কি তোমরা বুঝতে পেরেছ? এর মানেটা হচ্ছে মটরশুঁটি গাছের উপর যখন মেন্ডেল গবেষণা করলেন 34 প্রকার মটরশুঁটির উপর, তখন তিনি ফলাফলে পেলেন যে 4 ধরনের বৈশিষ্ট্যের পাওয়া যায়, অর্থাৎ 9 ভাগ এক ধরনের, 3 ভাগ আরেক ধরনের, আর 3 ভাগ আরেক প্রকার, আর 1 ভাগ হচ্ছে আরেক প্রকার। এখন দেখো, এই 4 ধরনের, এটা কিন্তু 4 ধরনের, এই 9 ভাগ এক ধরনের, 3 ভাগ আরেক ধরনের, 3 ভাগ আরেক ধরনের, 1 ভাগ আরেক ধরনের। এখন যদি আমি অনুপাতগুলোকে যোগ করি তাহলে কত আসে? 9 + 3 + 3 + 1 = কত? 16। এখন এই যদি মেন্ডেলের সূত্রের মধ্যে যদি আমরা 4 ধরনের বৈশিষ্ট্য পাই এবং যোগফল যদি 16 হয়, তবেই হবে সেটা মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে সঞ্চালনের সূত্র। শিক্ষার্থীরা, আমার কিন্তু মূল টপিকস হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তাহলে আমি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমটা হচ্ছে কি? আমার মূল বিষয়টা এখন শুরু হলো, আর সেটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। শিক্ষার্থীরা, আমি ব্যতিক্রম সূত্রটা আমি তোমাদেরকে বলছি। অ্যাপিস্টেসিস, প্রকট অ্যাপিস্টেসিস, এটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের যেটা তোমরা আমাকে বলেছিলে আলোচনা করার জন্য, আমি তাই তোমাদের কথাই আমি সেটা আলোচনা করছি। কাছে আনলে লেখাটা স্পষ্ট হয়। তো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, এটা নামটা হচ্ছে কি? প্রকট অ্যাপিস্টেসিস।
প্রকট অ্যাপিস্টাসিস। এর অনুপাত হচ্ছে এটার অনুপাত হচ্ছে 13:10। আমি এই পাশে নিচে লিখছি, তোমরা খেয়াল করো। অনুপাত হচ্ছে 13:3। শিক্ষার্থীরা, এবার তোমাকে ব্যতিক্রমে অর্থটা বুঝতে হবে। দেখো, আমি একটু আগে বলেছি দ্বিতীয় সূত্রে 4 ধরনের বৈশিষ্ট্য আসবে এবং সেই বৈশিষ্ট্যের যোগফল 16 হবে। তাহলে এখানে কি 4 ধরনের বৈশিষ্ট্য আসছে? তাহলে এখানে আসছে কি 2 ধরনের বৈশিষ্ট্য আছে। 13 ভাগ হচ্ছে 1 ধরনের বৈশিষ্ট্য আর 3 ভাগ হচ্ছে আরেক ধরনের বৈশিষ্ট্য। তাহলে কেন ব্যতিক্রম হবে না? কারণ 4 ধরনের বৈশিষ্ট্য না হয়ে 2 ধরনের বৈশিষ্ট্য হয়েছে, তাই এটা ব্যতিক্রম। আর কেন দ্বিতীয় সূত্র? কারণ এই দুটাকে যদি আমি যোগ করি তাহলে দেখো 13 যোগ 16, যেহেতু যোগফল 16 তাই এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্র। আর যেহেতু 4 ধরনের বৈশিষ্ট্য না হয়ে 2 ধরনের বৈশিষ্ট্য হয়েছে, সেজন্য এটা ব্যতিক্রম। তাহলে আমি আমার মূল বিষয়ে চলে আসছি। এবার তোমরা খেয়াল করো, আমি এখন অ্যাপিস্টেসিস অর্থাৎ মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম নিয়ে এখন আমি আলোচনা করতে যাচ্ছি, যা আমাদের আজকের আলোচ্য বিষয়। তো শিক্ষার্থীরা এবার খেয়াল করো, অ্যাপিস্টেসিস কি? অ্যাপিস্টেসিস হচ্ছে একটি জিন যখন অপর একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, সেই প্রক্রিয়াটিকে বলা হয় অ্যাপিস্টেসিস। অর্থাৎ অ্যাপিস্টেসিসের সংজ্ঞাটা আমি যদি লিখি তাহলে কি বলবো? একটি প্রকট জিন যখন অপর একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে, অপর একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দান করে তাকে অ্যাপিস্টেসিস বলে। তাকে অ্যাপিস্টেসিস বলে। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে বলা হচ্ছে একটি জিন প্রকট জিন, কিন্তু আরেকটি প্রকট জিন যে তার বৈশিষ্ট্য প্রকাশ করবে সেটাই তো স্বাভাবিক, কিন্তু অপর একটি প্রকট জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে বাধা দিবে, তার বৈশিষ্ট্য প্রকাশ করতে সে তাকে বাধা দিয়ে বৈশিষ্ট্যটা বাধা সৃষ্টি করবে। তো এই ধরনের বৈশিষ্ট্যটার এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অ্যাপিস্টেস। এখন খেয়াল করো, একজন হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য দায়ী জিন, আরেকজন হচ্ছে তার বৈশিষ্ট্য যেন প্রকাশ না পায় তাকে বাধা দিয়ে দেওয়ার জন্য দায়ী জিন। যে জিনটি নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে, তার মানে আমি আরেকবার লিখছি, যে জিনটি, এখানে 2টা জিন আছে, কিন্তু যে জিনটি নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দান করে সেই জিনটি হচ্ছে অ্যাপিস্টেটিক। সে জিনটি হচ্ছে অ্যাপিস্টেটিক জিন। তোমরা আবার মনে করো না যে অ্যাপিস্টেটিক মানে অ্যাপিস্টেসিস, দুটার মধ্যে পার্থক্য কিন্তু আছে। এটা কিন্তু অ্যাপিস্টেসিস, প্রক্রিয়াটার নাম হচ্ছে অ্যাপিস্টেসিস। যে বাধা দিচ্ছে সে কিন্তু অ্যাপিস্টেসিস না, অ্যাপিস্টেটিক জিন। আর যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে, আমি উপরে লিখছি, তোমরা খেয়াল করো, আমি উপরে লিখছি, এর পরের অংশটা আমি উপরে লিখছি, আর যে জিনটি
বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়, নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়, সেই জিনটাকে আমরা কি বলবো? সেটা হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন, মানে সে পাচ্ছে না, তাকে বলা হচ্ছে বাধা পায়, তাকে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন, হাইপোস্ট্যাটিক জিন। তো শিক্ষার্থীরা, তোমাদের মনে নিশ্চয়ই এতক্ষণ প্রশ্ন আসছে, এই অ্যাপিস্ট্যাটিক সূত্রটি কে, মানে এই ব্যতিক্রম সূত্রটি কে আবিষ্কার করলো? অবশ্যই আমাদের এটা কিউরিসিটি থাকবে। তো তোমরা মনে রাখবে, এখানে দুইজন বিজ্ঞানী আছেন, একজন সেই বিজ্ঞানীরা হলো ব্যাটসন ও পানেট। 1918 সালে বিজ্ঞানী ব্যাটসন ও পানেট নামক দুজন বিজ্ঞানী 1918 সালের দুজন বিজ্ঞানী, একজন হচ্ছে বিজ্ঞানী কে পিনেট আর এক ব্যাটসন। ব্যাটসন ও বিজ্ঞানী পানেট নামক দুজন বিজ্ঞানী 1918 খ্রিস্টাব্দে এই মেন্ডেলের ব্যতিক্রম সূত্রটি উদ্ভাবন করেন। কিসের উপর ভিত্তি করে সেটা আমাদের অবশ্যই জানতে হবে। কিসের ওপর তারা জরিপ করে এই কাজটি করেছিলেন, এই সূত্রটি আবিষ্কার করেছিলেন, যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রম আছে, তোমাদের মনে রাখা উচিত। সেটা হচ্ছে ওনারা যেই মোরগ মুরগির উপর এটি পরীক্ষা করে চালিয়েছিলেন, আর সেই মোরগ মুরগি সেই দেশের মানে ফ্রান্স তোমরা খেয়াল করো, বিজ্ঞানী পানেট যখন এই বিজ্ঞানীটা করলেন, সেটা ছিল গ্রিক দেশের। সেখানে তোমার ল্যাঘর্ন নামক মুরগি আর ওয়াইন্ডট নামক মুরগি ছিল। আমি ঘটনাটা একটু সংক্ষেপে বলে নিচ্ছি, তারপর আমি ব্যাখ্যায় যাই, তোমরা একটু মজা করে শোনো ব্যাপারটা। ব্যাটসন এবং যে পানেট বিজ্ঞানী দুজন খেয়াল করলেন কি, কিছু মোরগ মুরগি আছে, তাদের পালকগুলো ধপধপে সাদা, একদমই সাদা, কোনো কালারফুল নেই সেখানে। তাদের যে বাচ্চাগুলো হলো, ছাবকগুলো হলো, সেই বাচ্চাগুলো সাদা। স্বাভাবিক, মোরগ এবং মুরগি যদি সাদা বর্ণ হয় পালকগুলো, তাহলে তাদের সন্তানগুলো অবশ্যই সাদা বর্ণের হবে, এবং তাই ফলাফলে এসেছে। পরবর্তী জেনারেশনে, অর্থাৎ সেই মোরগ মুরগিগুলো যখন পরবর্তীতে আবার তাদের সন্তান হলো, সেখানেই ব্যাঘাত ঘটল। কী ব্যাঘাত ঘটল? সেখানে দেখা গেল যে কিছু কিছু মোরগ মধ্যে কালারফুল বর্ণ আসছে, অর্থাৎ পালকের মধ্যে রঙিন বৈশিষ্ট্য পাওয়া গেছে। তখনই দুজন বিজ্ঞানী এটা নিয়ে গবেষণায় নেমে গেলেন, কেন এটা হলো, কিভাবে সম্ভব? বাবা মা দুজনই ধপধপে সাদা পালক, পরবর্তী জেনারেশনও সাদা পালক, দ্বিতীয় জেনারেশনে এসে এখানে দেখা গেছে 13% বাবা মার মতো কালার, অর্থাৎ সাদা পালক বিশিষ্ট, কিন্তু 3% কেন রঙিন আসলো? কেউ তো রঙিন ছিল না। সেই বৈশিষ্ট্যটা, সেই কথা চিন্তা করে বিজ্ঞানীরা তো কাজে থেমে নেই, অনেক পরিশ্রম করেন। সেই চিন্তা করতে করতে পরবর্তীতে বিজ্ঞানীরা এটার উপর গবেষণা করে দেখলেন, অবশ্যই আমাদের বৈশিষ্ট্য প্রকাশের জন্য জিন দায়ী। তাহলে তাদের মধ্যে কী ধরনের জিন আছে যার জন্য এরকম একটা ঘটনা ঘটে গেল? পরীক্ষা করে দেখলেন যে সাদা মোরগ ছিল বা মুরগি ছিল, তার পালকের মধ্যে যে সাদা বর্ণটা আসলো, কিন্তু সেখানে কিন্তু কালারফুল বর্ণ ছিল। তাহলে প্রশ্ন হলো, কালারফুল বর্ণ থাকা সত্ত্বেও, কালারফুল থাকা সত্ত্বেও কেন সাদা হলো, তাই না?
আসলে ওই যে আমি বলছিলাম অ্যাপিস্টেসিস, অর্থাৎ একটি জিন যে তার বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য দায়ী, আরেকটি জিন যদি প্রকট জিন যদি উপস্থিত থাকে তাহলে সে কি করছে, তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। তার মানে হচ্ছে সাদা মোরগ মুরগির বর্ণের মধ্যে কালারফুল জিন ছিল, কিন্তু প্রকট অ্যাপিস্টেটিক জিনটি থাকার কারণে সেটি থাকলে তো আর সে তার বর্ণ প্রকাশ করতে পারছে না, তাই তার বর্ণটা দমিত ছিল। শিক্ষার্থীরা, এই হলো অ্যাপিস্টেটিক প্রক্রিয়া, বুঝছো? তাহলে আমি সেটাকে এখন জেনেটিক আকারে ব্যাখ্যা দিচ্ছি। ঘটনাটি তো তোমরা বুঝলে, আমি সেটা জেনেটিক আকারে ব্যাখ্যা দিচ্ছি, তোমরা খেয়াল করো। জিনতাত্ত্বিক ব্যাখ্যা আমি এখন দিব। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, সাদা লেঘর্নের জন্য দায়ী প্রকট জিন। আমি ধরছি এটা জিনতাত্ত্বিক ব্যাখ্যা। ব্যাখ্যাটা হচ্ছে জিনতাত্ত্বিক ব্যাখ্যা। হ্যাঁ, আমরা শুধু মুখে বললে তো হবে না, আমাদের সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে হবে। তা আমি যে মুখে যেটা বললাম সেটা একটা ঘটনা, এবং সেই ঘটনার ভিতরেই কিন্তু ছিল কি ছিল, জিনগত ব্যাখ্যা। আমি বিজ্ঞানীরা যে সুন্দরভাবে ব্যাখ্যাটা উপস্থাপন করেছে আমি সেটাই তুলে ধরছি। তোমরা খাতা কলমে সাথে সাথে প্র্যাকটিস করো এবং বাসায় আবার পড়বে, তারপরে আবার প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে, যত লিখবে, তার উপর কোনো ফল হতেই পারে না, রেজাল্ট হতেই পারে না। আমরা যতই পড়াই, প্র্যাকটিস করলে আর বারবার লিখলে সে অবশ্যই 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 ভালো রেজাল্ট করে। তোমরা দেখবে ঢাকার বাইরে থেকে কিন্তু অধিকাংশ স্টুডেন্ট বুয়েট, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি 50%-এর উপরেই হচ্ছে ঢাকার বাইরে। কেন? তারা তো তোমাদের মতো সুযোগ পায় না। তারপরে কেন ভালো রেজাল্ট করে? তারা চর্চা করে, তাদের মানে ভালো ইচ্ছা, মনোযোগ এগুলো থাকলে, চেষ্টা থাকলে কোনো স্টুডেন্টের দমে থাকে না। তার উপর যখন আমরা তোমাদের জন্য ঘরের বাইরে চলে আসছি তোমাদের কথা চিন্তা করে, তাহলে তোমরা কেন চেষ্টা করবে না? তোমরা চেষ্টা করো, অবশ্যই অবশ্যই একটা ভালো রেজাল্ট আসবে। না পারলে, চেষ্টার পরে যদি না পারো আবার আমাকে বলবে, আমি আবারও তোমাদের বোঝাবো। কিন্তু চেষ্টা না করে প্রশ্ন করলে কোনো কাজ হবে না। শিক্ষার্থীরা, এবার আমি আসছি জিনতাত্ত্বিক ব্যাখ্যায়। তাহলে সাদা লেঘর্নের, হ্যাঁ, সাদা লেঘর্ন মোরগ মুরগির সাদা বর্ণের রঙিন পালকের জন্য দায়ী জিন। রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন। শিক্ষার্থীরা, এখানে তুমি যে কোনো লেটার ধরে নিতে পারো, কিন্তু আমি কালারফুল হিসাবে আমি ক্যাপিটাল সি নিচ্ছি, অর্থাৎ রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন হচ্ছে ক্যাপিটাল সি। এবার দেখো, রঙিন পালকে বাধা দানকারী প্রকট জিনকে আমি ক্যাপিটাল আই নিচ্ছি। শিক্ষার্থীরা, এটা আমি সি বাই আই নিচ্ছি বলেই যে তোমাকে সেটা নিতে হবে তা না, কিন্তু তুমি যে কোনো লেটার নিতে পারো। আমি আমার সুবিধার জন্য কালারফুল হিসাবে ক্যাপিটাল সি আর তাকে বাধা দানকারী হিসাবে ক্যাপিটাল আই নিয়েছি। এবার খেয়াল করো, তাহলে সাদা পালকের জন্য দায়ী জিন, সাদা লেঘর্নের মোরগ মুরগির, হ্যাঁ, জিনোটাইপ হচ্ছে সাদা লেঘর্নের জিনোটাইপ মানে কি বুঝছো? জিনগুলোকে একত্রে, যে জিনগুলোর কারণেই কিন্তু আমাদের বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশিত হয়। জিনোটাইপ হচ্ছে জিনগুলোর বৈশিষ্ট্য। তাহলে সাদা লেঘর্নের জিনোটাইপ হচ্ছে প্রকট জিনোটাইপ। আমরা প্রকট জিনোটাইপ লিখব। সাদা লেঘর্নের প্রকট জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই। এবার সাদা লেঘর্নে সাদা লেঘর্নের প্রকট জিন, হ্যাঁ, প্রকট অ্যাপিস্টেটিক জিন, আর হচ্ছে এটা, আর হচ্ছে আরেকটা সাদা লেঘর্নের বাধা দানকারী জিন হচ্ছে স্মল আই স্মল সি। তাহলে সাদা লেঘর্নের প্রকট অ্যাপিস্টেটিক জিন, এটা আমরা আরেকটু কারেকশন করে লিখি, অ্যাপিস্টেটিক জিন। সাদা লেঘর্নের প্রকট অ্যাপিস্টেটিক জিন লিখলে আরও ভালো হয়, অ্যাপিস্টেটিক জিন। আর সাদা লেঘর্নের সাদা ওয়াইনডট আমরা নিই, সাদা ওয়াইনডট
ডট এ। হ্যাঁ, প্রকট এপিস্ট্যাটিক জিন হচ্ছে স্মল সি স্মল আই। এখন আমরা কি করব, পিতা মাতার বৈশিষ্ট্যটা দেখব। বাবা মা কীরকম হলে তাদের সন্তানেরা কীরকম হবে সেই বৈশিষ্ট্যের মধ্যে আমি এখন যাব। তোমরা খেয়াল করো, পিতা মাতা, প্যারেন্টস, পিতা মাতা অর্থাৎ P1 প্রথম প্যারেন্টস। আমরা কিন্তু প্রথম প্যারেন্টসটার ফিনোটাইপ বৈশিষ্ট্য নেই। ফিনোটাইপ বৈশিষ্ট্য তোমাদের মনে আছে শিক্ষার্থীরা? ফিনোটাইপ বৈশিষ্ট্য হচ্ছে আমি দেখতে কীরকম। আমাকে তোমরা অবশ্যই এক একজন মানুষ আইডেন্টিফাই করে কীভাবে? বাহ্যিক বৈশিষ্ট্য দেখে। তাহলে বাহ্যিক বৈশিষ্ট্যটাই হচ্ছে ফিনোটাইপ। এখন খেয়াল করো এই বাহ্যিক বৈশিষ্ট্যটা কীভাবে আসছে। জিনোটাইপ আমাদের দেহের ভিতরে কিছু জিন আছে, তার বৈশিষ্ট্যগুলো ভিতর থেকে কাজ করছে, যার ফলে কিন্তু আমরা এরকম হয়েছি। সেটা হচ্ছে ফিনোটাইপ। আর ভিতরের বৈশিষ্ট্যটা হচ্ছে জিনগত বৈশিষ্ট্য হচ্ছে জিনোটাইপ। আমরা কিন্তু মানুষ কাউকে আইডেন্টিফাই করি ফিনোটাইপ বৈশিষ্ট্য দেখে। তাহলে আমরা পিতামাতা নিচ্ছি ফিনোটাইপ। তাহলে পিতামাতা আমরা কি জানি যে পুরুষটাকে আমরা এই সাংকেতিক চিহ্ন ব্যবহার করি। আমরা নিচ্ছি সাদা ওয়াইন ডট, সাদা ল্যাগহর্ন কে? এটা হচ্ছে পুরুষ। ক্রস করব সাদা ওয়াইন ডট, এটাও কিন্তু স্ত্রী বৈশিষ্ট্যকে আমরা এইভাবে চিহ্ন ব্যবহার করি। তাহলে ফিনোটাইপ গেল। এবার আমাদের জিনোটাইপ আসবে। কেন জিনোটাইপ আসবে? কারণ জিনোটাইপ বৈশিষ্ট্য যদি ভিতরে না থাকতো তাহলে ফিনোটাইপ বৈশিষ্ট্য প্রকাশ পেত না। তাহলে আমরা দেখি সাদা ল্যাগহর্ন কেন হলো? কারণ তার জিনোটাইপটা ছিল ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই। আর সাদা ওয়াইন ডটের জিনোটাইপ ছিল স্মল আই। আমরা এই দুটার মধ্যে ক্রস করাবো। শিক্ষার্থীরা বুঝতে পেরেছো আমি কি করতে চাচ্ছি? বাবা মা, এটা হলো বাবা সাদা ল্যাগহর্ন, আর এটা হলো মা সাদা ওয়াইন ডট। এই দুটা মোরগ মুরগির মধ্যে ক্রস করাচ্ছি। কেন করাচ্ছি? তাদের সন্তানগুলো কেমন হয়। তাই আমি ফিনোটাইপ হচ্ছে তাদের বাহ্যিকভাবে দেখে যা লিখলাম সেটা ফিনোটাইপ, অর্থাৎ সাদা ল্যাগহর্ন, সাদা ওয়াইন ডট। আর জিনোটাইপ হচ্ছে তাদের কেন সাদা ল্যাগহর্ন হলো? ক্যাপিটাল সি ক্যাপিটাল আই নামক জিনোটাইপ আছে, তাই সেই সাদা ল্যাগহর্ন হয়েছে। আর স্মল আই থাকার কারণে সাদা ওয়াইন ডট হয়েছে। এবার আমাদের কাজ কি? গ্যামিট বের করা। গ্যামিট না বের করলে কখনোই ক্রস হবে না। যখনই আমরা জন্ম নেই, বাবা মায়ের থেকে কিন্তু গ্যামিটগুলো পৃথক হয়ে কিন্তু ক্রস করে কিন্তু আমাদের বৈশিষ্ট্যগুলো তাদের বৈশিষ্ট্য থেকে আসে। তাহলে আমরা এবার গ্যামিটে যাচ্ছি। গ্যামিট, এখন খেয়াল করো এখানে আমরা কিভাবে গ্যামিট নিব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জিনোটাইপে এরকম দুইটা বৈশিষ্ট্য আছে, এক জোড়া ক্যাপিটাল সি আছে, ক্যাপিটাল আই আছে। গ্যামিট বের করব দুই প্রকার থেকে দুইটা জিন নিয়ে, অর্থাৎ ক্যাপিটাল সি এর সাথে ক্যাপিটাল আই একটা গ্যামিট, আবার ক্যাপিটাল সি এর সাথে ক্যাপিটাল আই, এই হচ্ছে গ্যামিট। একইভাবে এখানেও আমরা গ্যামিট বের করব স্মল সি স্মল আই। শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে গ্যামিট বের করতে হয়। এখন আমাদের কাজ কি? মূল কাজে চলে আসছি। প্রথম বংশধরে কি হচ্ছে, অর্থাৎ F1 যৌন মানে কি? F1 যৌন হচ্ছে প্রথম বংশধর, অর্থাৎ আমি আবারও লিখে দিচ্ছি, এটা হচ্ছে প্রথম বংশধর, অর্থাৎ তাদের সন্তান। এই গ্যামিট বাবা মায়ের সন্তানগুলো কেমন হবে সেটা F1 যৌন বা প্রথম বংশধর। এখন খেয়াল করো, আমরা এটার সাথে যদি এটা ক্রস করাই তাহলে ক্যাপিটাল সি আসছে, আবার স্মল সি আসছে। আমরা সিগুলোকে একসাথে লিখি, যদি এলোমেলো লিখি তাতেও কিন্তু সমস্যা নাই, তবে সৌন্দর্য একটা ব্যাপার আছে। আর তাই আমরা একই লেটারগুলোকে পাশাপাশি লিখব। বুঝতে পেরেছ? তাহলে ক্যাপিটাল সি এর সাথে ক্যাপিটাল স্মল সি, ক্যাপিটাল আই আসে স্মল আই। আবার আমরা এটার সাথে এটাকে আবার গুণ করব। এই প্রথম তোমরা গুণটা আবার খেয়াল করো, এখানে দুইটা গ্যামিট আছে, এখানে দুটো গ্যামিট আছে। আমরা যে কোনো একটা গ্যামিটকে বাদ দিয়ে, হ্যাঁ এটাকে মনে করো আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে গুণ করার সাথে এটা বাদ দিয়ে এটা দিয়ে পরের দুটাকে গুণ করব। তাহলে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই আসবে। পরবর্তীতে আবার দ্বিতীয় গ্যামিটটাকে এটাকে এটা তো গুণ করা শেষ, এটা বাদ দিয়ে দিব, এইটা দিয়ে আবার বাকি দুটাকে গুণ করব। তাহলে কি আসছে? ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই। তার মানে কি গ্যামিটগুলা এভাবে আছে বলে সবগুলো রেজাল্ট একই রকম আসছে। এইটা কি? এটা হচ্ছে প্রথম বংশধরের জিনোটাইপ। তোমরা জিনোটাইপ কথাটাকে বলে গেছো। জিনোটাইপটা কি ছিল? অর্থাৎ
জিনগুলো যেভাবে সজ্জিত হয়েছিল সেটা ছিল জিনোটাইপ, আর এই জিনোটাইপের প্রেক্ষিতেই কিন্তু ফিনোটাইপ বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। এখন আমি জিনোটাইপ ক্রস করে আমরা জিনোটাইপ পেয়েছি, আর এই জিনোটাইপ হলেই তার মোরগ মুরগিগুলোর বাচ্চাগুলো যে বর্ণ ধারণ করবে সেটা হচ্ছে ফিনোটাইপ। তাহলে আমরা এই জিনোটাইপের বৈশিষ্ট্যটা লিখে দিচ্ছি। এবার আসি আমি ফিনোটাইপ, অর্থাৎ জিনোটাইপগুলো যদি এরকম হয় তার মানেটা কি, সেটাই হচ্ছে ফিনোটাইপ। এটা হচ্ছে আমি প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদাভাবে লিখতে পারতাম যে এখানে এটা সাদা সাদা সাদা, এত বারবার না লিখে আমি এক কথাই লিখে দিতে পারি সকল বৈশিষ্ট্যগুলোই সাদা। তাহলে আমরা লিখে দিই ফিনোটাইপ হচ্ছে সকল বৈশিষ্ট্যই সাদা, সাদা বর্ণের। শিক্ষার্থীরা, তোমরা হয়তো আমার সামনে উপস্থিত থাকলে আমি তোমাদেরকে বলতে পারতাম, দু একজন স্টুডেন্টকে দাঁড় করে বলতে পারতাম বুঝছো কিনা। তারপরেও আমি তোমাদেরকে প্রশ্ন করছি তোমরা বুঝতে পেরেছো কিনা। তোমরা কিন্তু আমাকে প্রশ্ন করতে পারতে বা সামনে থাকলে যে এখানে তো ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই আছে, তাহলে কেন সকল বৈশিষ্ট্য সাদা হলো? কেন ক্যাপিটাল আই থাকার পরেও, ক্যাপিটাল বলতে আমরা প্রকটকে বুঝি, ক্যাপিটাল সি আছে ক্যাপিটাল আই আছে, তাহলে কেন কালারফুল না হয়ে সাদা হলো? সেটাই তো আমার এপিস্টেসিস। আমি তোমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, তোমরা মনে রাখবা ক্যাপিটাল সি প্রকট ক্ষমতা সম্পন্ন, কিন্তু ক্যাপিটাল আই আরও বেশি প্রকট ক্ষমতা সম্পন্ন। এখন দুজনই যদি শক্তিশালী হয় তাহলে মনে করো বাঘ আর সিংহ দুজনই শক্তিশালী। এখন তুলনামূলক যদি বাঘ বেশি সিংহ শক্তিশালী হয়, আমরা বাঘকেও ভয় পাচ্ছি, সিংহকেও ভয় পাচ্ছি। এখন সেইখানে যে যদি দেখে বাঘ আর সিংহর মধ্যে তো যুদ্ধ হলো, এখন একজনকে পরাজিত হতে হবে, একজন হচ্ছে জয় হবে। দেখা গেল বাঘ সিংহকে আঘাত করে সে জয় হলো। তার মানে কি দুজনের একজন কি দুর্বল ছিল? না, দুজনই শক্তিশালী। আসলে অ্যাপিস্টেসিস সেরকম, ক্যাপিটাল সি শক্তিশালী, সে বর্ণ প্রকাশ করতে পারে, কিন্তু ক্যাপিটাল আই আরও বেশি শক্তিশালী জীব, সে থাকলে ক্যাপিটাল সি আর তার বর্ণ প্রকাশ করতে পারে না। তাহলে তোমরা এর রেজাল্টটা দেখো, এখানে ক্যাপিটাল আই আছে, তার মানে ক্যাপিটাল আই থাকলে যত রঙের কালার বৈশিষ্ট্য থাকুক না কেন সে তার বর্ণ আর প্রকাশ করতে পারবে না, সে পরাজিত হয়ে গেছে। তাই সকল বৈশিষ্ট্য সাদা, অর্থাৎ ক্যাপিটাল আই বর্ণ জন্য দায়ী জিনকে দমিয়ে রেখেছে, অতএব বর্ণ প্রকাশ হবে না। ক্যাপিটাল আই আছে, অতএব সে কী হবে, এটা সকল বৈশিষ্ট্য সাদা হবে। শিক্ষার্থীরা, এবার আমি এই ধরনের জিনোটাইপ, অর্থাৎ যেখানে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই, এই চার ধরনের বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও যে সাদা বর্ণের, সেরকম বৈশিষ্ট্যের পিতা এবং সেরকম বৈশিষ্ট্যের সাদা মাতা মানে মুরগি, আর সাদা এইরকম বৈশিষ্ট্যের মোরগ, এই দুটার মধ্যে যদি আমি ক্রস করাই শিক্ষার্থীরা, সেখানে পরবর্তী জেনারেশনে কী আসবে সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। আমি সেখানে যাচ্ছি। শিক্ষার্থীরা দেখো, আমি এবার যেটা করব সেটা হচ্ছে এই বৈশিষ্ট্যটা নিয়ে এখন কাজ করব, অর্থাৎ প্যারেন্টস টু। এবার আমি এটাকে প্যারেন্টস টু দিয়ে দিলাম, পিতা মাতা P2। ফিনোটাইপ আমি কী দিচ্ছি, সাদা লেগুন বলতে পারবো না, এটা সংকর সাদা, কারণ এর আগে যে সাদা ছিল সেটার মধ্যে একই টাইপের ক্যাপিটাল সি ক্যাপিটাল আই ছিল, কিন্তু এখানে কিন্তু ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই সাদা, বাট ধবধবে সাদা না, সাদা। তাহলে আমরা কি বলবো, শঙ্কর সাদা। তাহলে আমরা বলবো মাতা পিতা হচ্ছে সাদা, হ্যাঁ শঙ্কর সাদা। আমি এখানে শঙ্করটা যুক্ত করে দিচ্ছি, শঙ্কর সাদা অর্থাৎ মিশ্রিত আর কি, সাদার মধ্যে একটু কম সাদা আর কি, কিন্তু কালারফুল নাই, সাদা শঙ্কর সাদা লেঘন এবং শঙ্কর সাদা ওয়াইন ডট। খেয়াল করো, এটা কি ফিনোটাইপ বৈশিষ্ট্য। আমি তোমাদেরকে একটু আগেই বলেছিলাম ফিনোটাইপ বৈশিষ্ট্য বাহ্যিকভাবে দেখে আমরা যেটা আইডেন্টিফাই করি, এখানে আমি কিন্তু সেটাই মোরগ মুরগির কালারটা দেখে কিন্তু লিখে দিয়েছি যে এই বৈশিষ্ট্যের সাদা লেঘন সাদা ওয়াইন ডট। এবার আমাদের কি করা উচিত, জিনোটাইপ বের করতে হবে, কেন সাদা লেঘন হলো। তাহলে আমরা এবার ফিনোটাইপের নিচে লিখব জিনোটাইপ। তাহলে তোমরাই বলে ফেলো, আমি যে কিছুক্ষণ আগে যে জিনোটাইপগুলো পেয়েছি সেইটাই, তার মানে এই মিশ্র শঙ্কর সাদা লেঘনের জিনোটাইপটা ছিল ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই, আবার ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই। বুঝতে পেরেছ? তার মানে কি
আমরা এই টাইপের বৈশিষ্ট্যের পিতা অর্থাৎ মোরগ এবং এই বৈশিষ্ট্যের মাতা অর্থাৎ মুরগি, এই দুটার মধ্যে আমরা ক্রস করব, কিন্তু উভয়ই কিন্তু সাদা, কিন্তু আগের মতো ধবধবে সাদা পালক বিশিষ্ট না, বাট সাদা। এখন আমি কি করব, তোমাদের মনে আসছে নিশ্চয়ই যে আমাদের গ্যামিট বের করা না করলে ক্রস করা হয় না। তো ক্রস হওয়ার আগে এই যে গ্যামিট জিনোটাইপগুলো গ্যামিটে যায়। তাহলে আমি এখন গ্যামিটে যাচ্ছি। এইটার গ্যামিট বের করাটা কিন্তু একটু জটিল, মনোযোগ দিয়ে খেয়াল করলে আবার সহজ। দেখো এখানে 4 ধরনের বৈশিষ্ট্য আছে। আমি ক্যাপিটাল সিকে রাখবো, স্মল সিকে মনে মনে আউট করে দিব। আউট করে ক্যাপিটাল সি এর সাথে ক্যাপিটাল আই এর গুণ করব, তাহলে একটা গ্যামিট হয়ে গেল। আবার ক্যাপিটাল সি এর সাথে স্মল আই গুণ করব, তাহলে আরেকটা গ্যামিট হলো। এবার ক্যাপিটাল সি এর কাজ শেষ। ক্যাপিটাল সিকে মনে মনে বাদ দিয়ে স্মল সি দিয়ে ক্যাপিটাল আই স্মল আইকে গুণ করব, তাহলে দেখো স্মল সি ক্যাপিটাল আই একটা গ্যামিট, স্মল সি স্মল আই একটা গ্যামিট। এবার বুঝতে পেরেছো গ্যামিটগুলো কিন্তু 4 ধরনের হয়েছে, কারণ এই জিনোটাইপের মধ্যে যে 4 প্রকার 4 ধরনের জিন ছিল, সেই জন্য গ্যামিটগুলো 4 ধরনের হয়ে গেছে। এই পাশেটা আমাদের আর গুণ করতে হবে না, কারণ দুইটাতে একই রকম। এই পাশে আমরা যা পেয়েছি তাই সেখানে আমরা বসাই দিতে পারি একই জিনিস। ক্যাপিটাল সি ক্যাপিটাল আই, ক্যাপিটাল সি স্মল আই, স্মল সি ক্যাপিটাল আই, স্মল সি স্মল আই। শিক্ষার্থীরা এবার আমি যেটা করব, চেকার বোর্ডে চলে যাব। কেন চেকার বোর্ডে যাব? আমরা F1 জনুতে যে ক্রস করেছিলাম সেটাও হবে, তবে এখানে 16 ধরনের বৈশিষ্ট্য আসবে, যেটা আমরা 16টা বৈশিষ্ট্য লিখে লিখে শেষ করতে পারবো না। চেকার বোর্ডে যে যদি কাজ করি তা আমরা স্পেস পাবো বেশি, তাই আমি এটাকে চেকার বোর্ডে নিয়ে যাচ্ছি। শিক্ষার্থীরা চেকার বোর্ডটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। চেকার বোর্ডটা তৈরি করাটাও কিন্তু সোজা, একটু খেয়াল করো। আমি আমার মনে হয় আমি একটু উপরের দিকে যাই, চেকার বোর্ডটাকে জন্য আমি উপরের দিকে যাচ্ছি। তোমরা খেয়াল রাখো এখানে 4 ধরনের গ্যামিট ছিল, ক্যাপিটাল সি ক্যাপিটাল আই, ক্যাপিটাল সি স্মল আই, স্মল সি ক্যাপিটাল আই, স্মল সি স্মল আই। আমি এই গ্যামিটগুলোকে বসাবো চেকার বোর্ডে। এখন আমি তোমাদের সুবিধার জন্য আমি উপরের দিকে যাচ্ছি, চেকার বোর্ডটা আমি উপরে লিখছি। তোমরা খাতায় লিখে থাকলে সুবিধা হবে, তখন তোমরা আবার মিলিয়ে নিতে পারবে। ক্যাপিটাল সি, আমি চেকার বোর্ডটা 16টা ঘর হিসাব করে একটু বড় করে চেকার বোর্ড করবে। ম্যান্ডেলের প্রথম সূত্রে চেকার বোর্ড ছোট হলে হয়, কারণ ওখানে 4 ধরনের বৈশিষ্ট্য আসে, কিন্তু ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রে কিন্তু 16 ধরনের বৈশিষ্ট্য আসবে, তাই চেকার বোর্ডটা বড় করতে হবে। আমি কী করলাম, একটা বোর্ড তৈরি করলাম। বোর্ডের মধ্যে আমরা মার্জিন আকারে 2টা লাইন টানলাম। এবার আমি এই মাঝখানে ঘরটাকে আবার 2টা ভাগ করব, আবার নিচের ঘরটাকে আবার 2টা ভাগ করব। এবার আমার হয়ে গেল 4টা, মার্জিনটা বাদ দিয়ে 4টা, 1 2 3 4। এবার আমি মাঝখান থেকে মার্জিন সহ 2টা ভাগ করব। তারপরে এখন আমি মার্জিন সহ 2টা ভাগ করব। তারপরে আমি আবার এই ঘরটাকে 2টা ভাগ করব, এইটাকে 2টা ভাগ করব। অটোমেটিক 16টা ঘর হয়ে গেছে মার্জিনটা বাদ দিয়ে। এখন আমি মার্জিনের মধ্যে এটা আমার এখানে রেজাল্ট লিখে রাখো, এটা হচ্ছে F2 জনু মানে দ্বিতীয় বংশধরের ফলাফল। জনু মানে বংশধর, আমি দ্বিতীয় বংশধরের ফলাফলে যাচ্ছি। তোমরা খেয়াল করো এই চেকার বোর্ড হচ্ছে দ্বিতীয় বংশধর। এখন আমি কিছুক্ষণ আগে যে গ্যামিট বের করলাম মার্জিনগুলোতে, সেই গ্যামিটগুলোকে বসাবো। এখানে আমি একটা ভাগ করেছি, অর্থাৎ উপরের অংশটা হচ্ছে পিতা, ক্রস চিহ্ন দিয়ে এভাবে বোঝাবো। মাতা সাংকেতিক চিহ্ন হচ্ছে এটা, তার মানে আমি ইচ্ছে করে আমি এখানে মাতা, এখানে হচ্ছে মায়ের বৈশিষ্ট্যগুলো, আর এখানে পিতার বৈশিষ্ট্যগুলো লিখব। কী ছিল মনে আছে? ক্যাপিটাল সি ক্যাপিটাল আই, ক্যাপিটাল সি স্মল আই, স্মল সি ক্যাপিটাল আই, স্মল সি স্মল আই। একই রকমের গ্যামিট পেয়েছিলাম আমরা মাতার ক্ষেত্রেও, তাই আমি আবারও একই জিনিস লিখছি, ক্যাপিটাল সি ক্যাপিটাল আই, ক্যাপিটাল সি স্মল আই, স্মল সি ক্যাপিটাল আই, স্মল সি স্মল আই। শিক্ষার্থীরা ক্রস করানো তোমাদেরকে ক্লাসে আমি অনেকবার পড়িয়েছি, তবে ফার্স্ট ইয়ার যারা ছিলে তারা আমার অনলাইনেই শুধুমাত্র এই ক্লাসটি পেয়েছিলে, তবে যারা পরীক্ষার্থী তারা কিন্তু আমার ক্লাসটি ক্লাসরুমেই পেয়েছিলে। তাই ফার্স্ট ইয়ার যারা, তাদের হয়তো বা কিছুটা সমস্যা হতে পারে, তবে আমার ক্লাসগুলো যদি তোমরা ভালোভাবে খেয়াল করো কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবে আমার বিশ্বাস। তবে ভবিষ্যতে আবার যদি তোমাদের সাথে দেখা হয়, আমি এই ক্লাসটা যা দেখে রেখেছো তার সাথে আমি আরেকবার একদিন হলেও রিপিট করব, এটা আমার ইচ্ছা আছে।
আর সেকেন্ড ইয়ারে যারা পরীক্ষার্থী তোমাদেরকে বলছি প্রত্যেক বছর এটা আসে। আর বিশেষ করে আজকে যেটা বর্ণনা করছে সেটা আমি এখন মনে থাকতে বলে দিই। বোর্ড ঢাকা বোর্ড 17তে এসেছিলো, বরিশাল 19-এ আসছিলো, রাজশাহী 17তে আসছিলো, কুমিল্লা 17তে আসছিলো, দিনাজপুর 16, সিলেট 16। এতবার এই বোর্ডে এই পরীক্ষাটা এই কোশ্চেনটাই আসছে। শিক্ষার্থীরা এটা যেন তোমরা যেন তেনভাবে সময় না কাটাও। পরীক্ষার্থীরা অবশ্যই এটা আজকে ক্লাসটা ভালোভাবে দেখবে। আর যারা ফার্স্ট ইয়ারে আছো তারা বুঝে নিয়ে পরবর্তীতে আবার আমার তোমাদের সাথে আলাপ করবো যদি সময় পাই। খেয়াল করো গুণটা কি, এই গ্যামিট আর এই গ্যামিট গুণ করবো, ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই। আমি সাথে সাথে ফলাফলটা লিখে ফেলি। ফলাফলটা কি, আমি ফলাফলটা অত্যন্ত সহজ। ক্যাপিটাল আই একটা থাকলেই সাদা হয়ে যাবে, আর কিছু বলার নাই। এখানে দুটো আই আছে, অতএব এটা সাদা, আমরা সংক্ষেপও লিখতে পারবো। আবার ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, স্মল আই। দেখো এখানে দুইটা ক্যাপিটাল সি কিন্তু একটা ক্যাপিটাল আই, তবু তার বৈশিষ্ট্যটা কি হবে, সাদা। তোমাদেরকে আমি বারবার এই কথাটা বলেছি, ক্যাপিটাল আই থাকলে আর কোনো কথা বলার দরকার নেই। সোজা মনে রাখতে হবে ক্যাপিটাল আইয়ের ক্ষমতা এত বেশি যে বর্ণ প্রকাশ করতে দিবেই না সে। ক্যাপিটাল আই থাকা মানেই হচ্ছে বর্ণ সাদা। এখানের মধ্যে আমি একটা ক্যাপিটাল আই পেয়ে গেছি, তাই এটা বর্ণ সাদা। তারপরে দেখো ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল আই, এখানে দুটো আই পাওয়া গেছে, অতএব এটা অবশ্যই সাদা বর্ণে। তারপর দেখো ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল আই, স্মল আই, এখানে ক্যাপিটাল আই আছে, অতএব বর্ণ সাদা। এবার দেখো ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, স্মল আই, অবশ্যই বলবে ক্যাপিটাল আই আছে, অতএব কালার বর্ণনা প্রকাশ করতে দিবে না ক্যাপিটাল আই, তাই সাদা হয়ে গেছে। ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, স্মল আই, এখানে কিন্তু রঙিন হবে, এখানে কিন্তু কালার বর্ণজনে দায়ী জিন ক্যাপিটাল সি উপস্থিত না, ক্যাপিটাল আই উপস্থিত নাই। ক্যাপিটাল আই থাকলে তার বর্ণ প্রকাশ করতে দিত না, কিন্তু এখানে কিন্তু ক্যাপিটাল আই নাই, তাই এখানে রঙিন হবে। এই অপশনে সে রঙিন হচ্ছে। তাই আমরা বলেছিলাম যে 13:3 ওই যে 3 কালারফুল হয়েছিল সেইটাই এইটা। এই ধরনের গ্যামিটে আসার কারণে ক্যাপিটাল আই উপস্থিত নাই বলেই কেমন এই বৈশিষ্ট্যের কারণেই সেই 3টার মধ্যে একটা যেটা রঙিন পাওয়া গেছে। এবার দেখো ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল আই, স্মল আই, ক্যাপিটাল আই আছে, অতএব আর কিছু বলার নাই, সাদা। আবার দেখো ক্যাপিটাল সি, স্মল আই, শিক্ষার্থীরা অবশ্যই বলতে পারবে এটা কি হবে, কারণ এখানে দুইটা স্মল আই আছে কিন্তু এখানে একটা ক্যাপিটাল সি আছে, একটা স্মল সি আছে, অতএব তার শক্তিটা বেশি, তাই এটা রঙিন। এবার দেখো ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, স্মল আই, আর পড়ার প্রশ্ন আর কিছু নাই। ক্যাপিটাল আই দুটো আছে, অতএব বর্ণ সাদা। ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, স্মল আই, ক্যাপিটাল আই একটা উপস্থিত আছে, অতএব সাদা। ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল আই, অতএব আর বলার প্রশ্নই ওঠে না, সাদা। তারপরে হচ্ছে স্মল সি, ক্যাপিটাল আই, স্মল আই, ক্যাপিটাল আই উপস্থিত আছে, অতএব মোরগ মুরগি যাই হোক সে সাদা বর্ণে। এবার ক্যাপিটাল সি, স্মল আই, ক্যাপিটাল আই আছে, তাহলে বলো কি হবে, সাদা। আবার ক্যাপিটাল সি, স্মল আই, তাহলে এখানে কি আসছে, ক্যাপিটাল সি, স্মল সি আছে, তার ক্ষমতা বেশি, কারণ এখানে ক্যাপিটাল আই একটিও উপস্থিত নাই, তাই এখানে রঙিন হবে। আমি রঙিন লিখছি। শিক্ষার্থীরা পরেরটা দেখো স্মল সি, ক্যাপিটাল আই, স্মল আই, তাহলে দেখো এখানে কি আসছে, ক্যাপিটাল আই আছে, অতএব সাদা। স্মল আই, এখানে একটা প্রশ্ন থেকে যায়, এখানে তো দুটা স্মল সি এবং এই গ্যামিটোফাইট এখানে এই দুটা স্মল আই, তোমরা বলো এখানে কি হতে পারে। আসলে ব্যাপারটা হচ্ছে আমি যদি ফলাফলটা এইভাবে দেখি যে দুইটা স্মল সি নিয়ে একটা ক্যাপিটাল সি কল্পনা করি, আর দুইটা স্মল আইকে যদি দুটাকে যোগ করলে একটা ক্যাপিটাল আই হয়, তাহলে তো ক্যাপিটাল আইয়ের ক্ষমতাই বেশি, আর ক্যাপিটাল আই যেখানে থাকবে সেখানে অবশ্যই সাদা। তাই দুটা স্মল আই এবং এই গ্যামিটোফাইটের মধ্যে দুটা স্মল সি এবং দুটা স্মল আই থাকে, তাহলে একটা ক্যাপিটাল আই যদি আমি ভাবি আর একটা ক্যাপিটাল সি ভাবি, অতএব ক্যাপিটাল আই হয়ে গেল, তার মানে এটা সাদা, তাহলে এখানে সাদা। শিক্ষার্থীরা এবার ফলাফল দেখো, ফলাফলে আমরা কি পাচ্ছি, যে আমরা পাচ্ছি ফিনোটাইপ পাচ্ছি, ফিনোটাইপ মানে বাহ্যিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি 13টা হচ্ছে আমরা সাদা ফিনোটাইপ বৈশিষ্ট্য পাচ্ছি, সাদা স্টোন, রঙিন,
রঙিন বৈশিষ্ট্য, দুই ধরনের বৈশিষ্ট্য পাচ্ছি, আর কোনো বৈশিষ্ট্য কিন্তু এখানে আসে নাই, সাদা রঙিন। এখন সাদা বৈশিষ্ট্যটা আমরা কয়টা পাচ্ছি? সাদা বৈশিষ্ট্য পাচ্ছি 13টা। দেখো 13টা সাদা পাচ্ছি, 16টার মধ্যে 3টা বাদ দিলে কয়টা থাকে? 13টা। আর রঙিন পাচ্ছি 3টা। এবার দেখো আমি কিন্তু তোমাদের শুরুতে বেসিকের সময় আমি বলেছিলাম যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কেন এটা বলছি, কারণ মেন্ডেলের দ্বিতীয় সূত্রে 4 ধরনের বৈশিষ্ট্য আসবে, কিন্তু এখানে আমি 4 ধরনের বৈশিষ্ট্য পাচ্ছি না, এখানে পাচ্ছি 2 ধরনের বৈশিষ্ট্য, রঙিন আর সাদা। কিন্তু এখানে সাদা পাচ্ছি 13% আর এখানে রঙিন পাচ্ছি 3। হ্যাঁ, এখন এই দুটা যোগফল কত হচ্ছে? 13 যোগ 3 সমান 16। তাহলে যেহেতু 16, তাহলে মেন্ডেলের সূত্র 9:3:3:1 যোগ করলেও 16 এবং এখানেও 16, তাই মেন্ডেলের দ্বিতীয় সূত্র। কিন্তু ব্যতিক্রম এই জন্য যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের মধ্যে 4 ধরনের বৈশিষ্ট্য ছিল, 9টা একরকম, 3টা আরেক রকম, 3টা আরেক ধরনের, একটা আরেক ধরনের। কিন্তু এখানে 4 ধরনের বৈশিষ্ট্য না হয়ে 13টা হয়েছে সাদা আর 3টা হয়েছে রঙিন। অতএব আমরা বলতে পারি এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, যা বৈজ্ঞানিক ব্যাটসন ও পানেট অত্যন্ত সুন্দরভাবে যোগ উপযোগী ব্যাখ্যা দিয়েছেন এবং আমাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমাদের সব কিছু বুঝে পড়তে হবে এবং বেশি বেশি চর্চা করতে, ভালো করে লিখতে হবে। শিক্ষার্থীরা, এই অধ্যায় থেকে প্রতি বছর কোশ্চেন হবে এবং এটা মানে ম্যাথের মতো নাম্বার পাওয়া যায়, কোনো অংশ কাটতে পারবে না। এটা অনেক জটিল যদি না বুঝো, আবার বুঝে পড়লে এটার মতো সহজ আর কিছুই নাই। তো তোমরা চর্চা করবে শিক্ষার্থীরা। আগামী ক্লাসে আমি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের বর্ণান্ধতা নিয়ে আলোচনা করব। এটা আমার বাদ পড়েছিল। নেক্সট ক্লাসে আবার যদি তোমাদের সাথে আমার দেখা হয়, তাহলে আমি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম সেটি হচ্ছে বর্ণান্ধতা। অর্থাৎ আমরা বর্ণ চিনতে ভুল করি। আমাদের এমন একটা জিন আছে যে জিনে উপস্থিত থাকলে আমরা লাল, তারপরে হচ্ছে সবুজ, বিশেষ করে লাল, সবুজ আর নীল, এই 3টাকে আমরা আইডেন্টিফাই করতে পারি না। অর্থাৎ লালকে আমরা দেখি, সবুজ দেখি, আর সবুজকে আমরা লাল দেখব। যদিও আমাদের দেশে সেটা নাই, তবে এটা বিভিন্ন দেশে এই ধরনের জটিলতা দেখা যায়। আমি আগামী ক্লাসে এই মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, যেটা হচ্ছে বর্ণান্ধতা, আমি ওইটা নিয়ে আলোচনা করবো। আশা করছি তোমরা বাসায় ওইটা আরেকবার পড়ে নেবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ। Finish, finish, finish. Finish, finish, finish.